গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত, আহতদের শতাধিক। বৈরুতে হামলায় ৮ জনের প্রাণহানি, জবাবে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে উত্তপ্ত পাকিস্তান, শীর্ষ নেতাকে মুক্তি না দেয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পিটিআইয়ের। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। হংকংয়ে ৪৫ স্বাধীনতাকামীর বিরুদ্ধে গণরায়, সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা। শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশে বাধা, আখ্যা পশ্চিমাদের। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভের জেরে আমিরাতে এখনও বন্দী অর্ধশতাধিক প্রবাসী। কূটনৈতিক তৎপরতায় ধীরগতির অভিযোগ পরিবারের, খতিয়ে দেখছে সরকার। শপথ নিয়েই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে ব্যবহার করবেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তায় জরুরি পরিস্থিতি জারির সিদ্ধান্ত। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৭৬ ফিলিস্তিনির, আহত ১৫৮ জন। নেতানিয়াহু বাহিনীর বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না উপত্যকার হাসপাতালগুলোও। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে তাদের হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন। জবাবে তেল আবিব লক্ষ্য করে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। লেবাননে যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন থামার নয়, পুরো উপত্যকায় যেন ধ্বংসস্তূপ। গেল একদিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির, আহত ১৫০ শতাধিক। আশ্রয় শিবিরের পাশাপাশি হামলা চালানো হচ্ছে হাসপাতালেও। উত্তর গাজার একমাত্র সচল হাসপাতাল কামাল আদওয়ানে করা হয়েছে গোলাবর্ষণ। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে দেশটির প্রশাসনিক এলাকার কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন প্রাণ হারান, আহত হন অনেকে। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন আরও ৮ জন। এদিকে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তিনি তেল আবিবের পার্লামেন্টে বলেন, দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি সোমবার লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে কয়েকজন হতাহত হন। এছাড়া রাজধানী তেল আবিবের একটি শপিং মল, বাস ও বিদ্যুৎ কাঠামোতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। শহর জুড়ে দেখা দেয় লোডশেডিং, বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে উত্তরাঞ্চলের হাইফা শহরে। ইমরান খানের ডাকে আগামী রোববার রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। শীর্ষ নেতাকে মুক্তি না দেয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে পিটিআই। এমন পরিস্থিতিতে রাজধানীতে ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে শাহবাজ প্রশাসন। রাজনৈতিক অনিশ্চয়তায় যেন পাকিস্তানের নিয়তি। কারাগারে বন্দী থাকলেও এখনও রাজনীতির কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তির দাবিতে আবারও উত্তাল পাকিস্তান। গেল সপ্তাহে আদিয়ালা কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন ইমরান খান। বিচার বিভাগে স্বাধীনতা ক্ষুণ্ণ, বিনা বিচারে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আসছে ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে কর্মী সমর্থক ও দেশবাসীকে পদযাত্রার আহ্বান জানান পিটিআইয়ের প্রতিষ্ঠাতা। এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জনগণকে দাসে পরিণত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ২৪ নভেম্বর আন্দোলনের কেন্দ্রবিন্দু ইসলামাবাদ হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে পিটিআই। এজন্য প্রবাসী পাকিস্তানিদের শাহবাজ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন ইমরান খান। পিটিআই বলছে, সংবিধান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি থাকবে। এদিকে পিটিআইয়ের পদযাত্রা কর্মসূচির জেরে কঠোর অবস্থানে শাহবাজ সরকার। আগামী ২ মাসের জন্য রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত ডেপুটি কমিশনারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামাবাদে যে কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় ৪৫ জন স্বাধীনতাকামীকে বিচারের আওতায় আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হংকংয়ের উচ্চ আদালত তাদেরকে সর্বোচ্চ ১০ বছর থেকে সর্বনিম্ন ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এই মামলাকে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের স্বাধীনতা দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন। 4 বছর আগে 2020 সালে হংকং সরকারের পতনের জন্য একটি নির্বাচন করে সরকার বিরোধী স্বাধীনতাকামীরা। এতে নাখোশ হয় চীনের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে হংকংয়ের স্থানীয় সরকারও। তাই জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় স্থানীয় প্রশাসন মিলে সিদ্ধান্ত নেয় তাদেরকে শাস্তির আওতায় আনার। স্থানীয় সময় মঙ্গলবার হংকংয়ের উচ্চ আদালত তাদেরকে সর্বোচ্চ 10 বছর থেকে সর্বনিম্ন 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ মামলায় প্রায় অর্ধশত অ্যাক্টিভিস্টকে বিচারের আওতায় আনা হয়, যার মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, আন্দোলনকর্মী, ইউনিয়ন নেতা ও সাংবাদিক। বিশেষ করে আসামিদের মধ্যে বিখ্যাত আইন বিশেষজ্ঞ বেনি তাইকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, যা এখন পর্যন্ত এই আইনের অধীনে সবচেয়ে কঠোর শাস্তি। সাবেক ছাত্রনেতা জশোয়া ওয়ংকে 4 বছর 8 মাসের কারাদণ্ড দেয়া হয় এবং সাংবাদিক গুইনেথ হোকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। এতে চরম বিপাকে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় একের পর এক দুঃসংবাদ শুনছেন অবৈধ অভিবাসীরা। শপথ নেওয়ার পর কাগজপত্রহীন অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তায় জাতীয় জরুরি পরিস্থিতি জারির পরিকল্পনাও আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন তিনি। সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প, আর অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। অবৈধ এসব প্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে ক্ষমতায় বসবেন ট্রাম্প। এর আগেই নিজের প্রশাসন গোছানো শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হিসেবে পরিচিত টম হোম্যানকে। গাজায় নিহত আরও ৭৬ জন, প্রাণ ছাড়িয়ে গেল ৪৩,৯০০ জনের। দর্শক, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৭৬ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা ৪৩,৯০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার 18 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৭৬ জন নিহত হয়েছে। এতে গত বছরে অক্টোবর পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে ৪৩,৯২২ জনে। সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে নেতানিয়াহুর দিন শেষ, এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে ডোনাল্ড ট্রাম্প। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত কাম্য। ধন্যবাদ।